এনজিও হিসেবে যাত্রা শুরু করে সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়ে রাঙ্গামাটি ও বান্দরবানের ৬টি উপজেলায় অস্থিতিশীল এক পরিস্থিতি তৈরি করেছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। সরকারের সাথে চলা শান্তি আলোচনার ভেতরেই বান্দরবানে ব্যাংক লুটের ঘটনা ঘটিয়েছে তারা। এদের সাথে আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর সংযোগও দেখছে বিশেষজ্ঞরা, তাই তাদের দ্রুত নিষ্ক্রিয় করার পরামর্শ তাদের। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান কেন্দ্রিক বম, পাংখোয়া, লুসাই, খুমি, ম্রো, খিয়াং এই ৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডি এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। শুরুতে এনজিও হিসেবে যাত্রা শুরু হলেও ২০১৬ সালে কেএনএফ নামে এই গোষ্ঠী সশস্ত্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, কেএনএফ এর আলাদা উইং কুকি-চিন ন্যাশনাল আর্মি কেএনএ রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন এবং বান্দরবানের চিম্বুক পাহাড় ঘিরে রুমা, থানচি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি নিয়ে স্বায়ত্তশাসিত রাজ্য তৈরির উদ্দেশ্যে কাজ শুরু করে। এই গোষ্ঠীর নেতৃত্বে শুরু থেকেই আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময়ের জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পিসিপির কেন্দ্রীয় নেতা নাথান বম। মূলত তার নেতৃত্বে বান্দরবানের দুর্গম এলাকায় পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ গ্রহণ করে কেএনএ। ইতোমধ্যে পাহাড়ের অন্যান্য আঞ্চলিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয় নাথান বমের। ২০১৮ সালে তিনি বান্দরবান থেকে সংসদ নির্বাচনে প্রার্থীও হন। ২০২১ সালে নাথান বমের নেতৃত্বাধীন এই গোষ্ঠীর পাহাড়ে টাকার বিনিময়ে জঙ্গিদের সহায়তার বিষয়টি সামনে আসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে ৪ সেনা সদস্য এবং কেএনএর অন্তত ১৬ সশস্ত্র সদস্য নিহত হন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ সংখ্যায় কম এই দলটিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। ভারতীয় আর্মি যখন এই মিজোদের এগেনস্টে বা নাগাদের এগেনস্টে বা উলফার এগেনস্টে কোনো অপারেশন পরিচালনা করে, তারা অনেক সময় স্পিল ওভার হয়, আমাদের দেশে হয়তো আশ্রয়ের জন্য ঢুকে পড়ে। আবার ওদিক থেকে যখন মিয়ানমার আর্মি যখন তাদের ইয়াটা বেশি করে, গতিবিধি বা তাদের অপারেশনরা কার্যক্রম বৃদ্ধি করে, গ্রুপগুলির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সম্প্রতি এই গোষ্ঠীর সাথে সরকারের বিভিন্ন স্তরের আলোচনায় সংশ্লিষ্ট এলাকায় স্থিতিশীল অবস্থা তৈরির বেশ অগ্রগতি হয়েছিল, কিন্তু আলোচনাকালীন ব্যাংক লুটের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মতামত নিরাপত্তা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। ইনসার্জেন্সির অনেকগুলি স্তর থাকে, এরা কিন্তু বর্তমানে মাঝামাঝি বা ৩ নম্বর স্তরে চলে গেছে। এখনই যদি এদেরকে আমরা কন্ট্রোল না করি, তাহলে কিন্তু তাদেরকে ভবিষ্যতে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাবে। বর্তমানে এই সশস্ত্র গোষ্ঠীর প্রায় ২ শতাধিক সদস্য সক্রিয় রয়েছে বলে জানা গেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় অভিযানের বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মারমা, ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের ধরার বিষয়ে অভিযানে অগ্রগতি কতটুকু দেখছেন? আসলে ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর থেকেই বান্দরবানের রুমায় বিভিন্ন এলাকায় সেখানে যৌথ বাহিনীর অভিযান কিন্তু গত পরশুদিন রাত থেকেই শুরু করেছে এবং আমরা গতকালকে দেখেছি সেখানে বাড়তি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহকারে সেখানে অধিক সেখানে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে এবং সেখানে জোরদার করা হয়েছে। তার পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি কিন্তু বৃদ্ধি করা হয়েছে রুমা বিভিন্ন এলাকায়। তো সর্বোপরি এখনো পর্যন্ত যে জানা গেছে বিভিন্ন সূত্রে, ব্যাংক ম্যানেজারকে এখনো পর্যন্ত আসলে খুঁজে পাওয়া যায়নি এবং তাদের সাথে যারা অপহরণ করছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে সেই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। আসলে মূলত রুমা উপজেলায় যে ঘটনাটি ঘটেছে এর 17 ঘন্টার মধ্যে থানচিতে ঘটনাটি ঘটে, যার কারণে এলাকাবাসীর মধ্যে কিছুটা মনের সংকট দেখা দিয়েছে এবং এখানে বিভিন্ন সময় যে নিরাপত্তার কথাগুলো বলা হচ্ছে সেই নিরাপত্তা আসলে কতখানি আছে এই রুমা এবং থানচি এলাকায় সেটি নিয়েও মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তো সর্বোপরি সেখানে গতকালকে সরকারের ঊর্ধ্বতন বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা সেখানে
পরিদর্শন করেছে এবং তারা ব্রিফ করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে এই এলাকায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটি প্রচেষ্টায় কিন্তু সরকার করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত যে অপহরণ হয়েছে ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন, তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং যৌথ বাহিনীর অভিযান কিন্তু এখনো অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে সর্বশেষ তথ্য রুমার ঘটনা। বান্দরবান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক থেকে কোনো টাকা খোয়া যায়নি। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙতে না পারায় অক্ষত রয়েছে 1.5 কোটির বেশি টাকা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মঙ্গলবার রাত 9টার দিকে বান্দরবানের দুর্গম উপজেলা রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এরপরই 1.5 থেকে 2 কোটি টাকা লুটের খবর ছড়িয়ে পড়ে, তবে তা নিশ্চিত করেননি ব্যাংক কর্মকর্তারা। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া দিনভর সেখানে কার্যক্রম চলে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার। বুধবার বিকেলে সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার জানান, ওই শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ভল্ট ভাঙতে না পারায় অক্ষত রয়েছে 1,59,46,000 টাকা। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি এবং আমরা ভল্টের চাবি খুলে আমরা ভল্টের সমস্ত টাকা আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। এখানে ভল্টে যে টাকাগুলো রাখা ছিল টোটাল 1,59,46,000 টাকা, ওটা সম্পূর্ণটাই ভল্টে আছে। সোনালী ব্যাংক কর্মকর্তাদেরও ধারণা এই কাজ পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের। আমাদের সামনে পিছনে সশস্ত্র ইউনিফর্ম পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। আমরা নমাজ শেষ করার সাথে সাথে আমাদেরকে বলে তোমরা কেউ লড়িও না, চুপ এগুলো বসে থাকো। ভোলের চাকরিটা নিয়ে পরে ওখানে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি এবং বান্দরবানের জেলা প্রশাসক। সকল ইন্টেলিজেন্স এজেন্সি, আইনশৃঙ্খলা বাহিনী আমরা একযোগে একসাথে কাজ করছি। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। কোনো দুষ্কৃতিকারীর এটা ভাবার কোনো সুযোগ নেই যে দেশের আমাদের সক্ষমতার কোনো ঘাটতি আছে। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এই নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং আমরা বিভিন্নভাবে ট্র্যাক করার চেষ্টা করছি যে তার অবস্থানটা কোথায়। আমরা আশা করছি একটা ফলপ্রসূ কিছু একটা হবে। মঙ্গলবার রাতে রুমার সোনালী ব্যাংক শাখা থেকে ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে সন্ত্রাসীরা। লুট করে পুলিশ আনসারের বেশ কিছু অস্ত্র। এ সময় 2 পুলিশ সদস্য আহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক থেকে 17.5 লাখ টাকা লুট হয়েছে। এই ডাকাতিতে সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এরা সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ডাকাতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির 17 ঘন্টা পর এবার থানচিতে 2টি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটল। বুধবার বেলা 12টার দিকে থানচির কৃষি ও সোনালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক দুটির ম্যানেজার জানান, কৃষি ব্যাংক থেকে 2.5 লাখ টাকা এবং সোনালী ব্যাংক থেকে 15 লাখ টাকা লুট হয়েছে। এর বেশিরভাগই গ্রাহকের টাকা। এ ঘটনার পর বান্দরবানে বিভিন্ন উপজেলায় সোনালী ব্যাংকের 6টি শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, 3টি চাঁদের গাড়িতে করে 25 থেকে 30 জনের অস্ত্রধারী সন্ত্রাসী বাজারে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। তারা কৃষি ও সোনালী ব্যাংকে ঢুকে কর্মীদের জিম্মি করে। এ সময় ব্যাংকে জমা ও উত্তোলনকারী গ্রাহকদের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকিচিন জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইদানিংকালে আমরা দেখেছিলাম এই কুকিচিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। আজকের দিনের বেলায় আবার আমরা দেখলাম থানচিতে আবার তারা এই ব্যাংকে, কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকে অ্যাটাক করেছেন। আমরা নিশ্চয়ই এটা আমাদের থেকে যা যা করণীয় আমরা অবশ্যই করব। কৃষি ও সোনালী ব্যাংক লুটের সময় বিজিবি আসার খবরে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় ডাকাতরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4.5 ঘন্টা পর খুলনার রূপসার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। তারা বলছে, পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। মিল কর্তৃপক্ষের অভিযোগ, ফায়ার সার্ভিস আসতে দেরি হয়, আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে ১৩০০ টন পাট, ৭৫০ টন সুতা সহ মেশিনারিজ পুড়ে গেছে বলেও দাবি তাদের। খুলনার রূপসার সালাম জুট মিলের গুদামে আগুনের সূত্রপাত হয় বুধবার বিকেল ৫:৩০টার দিকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৪টি গুদাম ও মিলে। শ্রমিকরা জানায়, আধা ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে গোডাউনে মিডিলে ওখানে আগুনের সৃষ্টি হয়েছে, ওখান থেকে আগুন আস্তে আস্তে ওই বিল্ডিংয়ে যায় আস্তে আস্তে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে গেছে। আগুন ধরার মিনিমাম ৪০-৪৫ মিনিট পরে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং তারা তাদের সব সেট আপ করতে করতে প্রায় আরও ২০ মিনিট লাগছে, তারপরে তারা পানি দেওয়া শুরু করে। জুট মিলের মালিক MMA সালামের দাবি, ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন ছড়িয়ে পড়ে ও ক্ষয়ক্ষতি বেশি হয়। তাদের এই পাইপ টাইপ ফরমালিটি পানি টানি এটা ওটা লাগে লাগা দিলে আরও ১ ঘন্টা যথেষ্ট যুদ্ধ করলাম এদের সাথে। আমার লোকজন পাইপ ৩-৪ জন ধরে আগুন নিবানোর ভিতরে চলে যাচ্ছে, কিন্তু তাদেরও ঢুকে বের করে দিল। তবে ফায়ার সার্ভিস বলছে, ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব ও মিলে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। বারবার আমরা নোটিশ করেছি যে আপনার সেফটি প্ল্যান বাস্তবায়ন করেন, তার তোয়াক্কা নেই। আপনার আন্ডারগ্রাউন্ডে কোনো পানি নেই, আশেপাশের মানুষের যত মাছের গের সেখান থেকে আমি পানি আনছি প্রায় 10টা ডেলিভারিদের মাথায়। মিল কর্তৃপক্ষের দাবি, আগুনে ১৩০০ টন পাট, ৭৫০ টন পাটের সুতা সহ মালামাল পুড়ে গেছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। খুলনার রূপসায় সালাম জুট মিলের আগুনের বিষয়ে জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ক্ষয়ক্ষতির বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? অগ্নি নির্বাপন ব্যবস্থা তো অপর্যাপ্ত বলা হচ্ছে, কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছে কি? ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা কিছুক্ষণ আগে এই মিলের যিনি ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মিলে প্রায় ৭৫০ টন রপ্তানিযোগ্য পাটের সুতা ছিল, সেটি তারা একেবারেই পুড়ে গেছে এবং তাতে তাদের প্রায় ১১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এর পাশাপাশি তিনি আরও বানিয়েছেন যে প্রায় ১৫ কোটি টাকার প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টন কাঁচা পাট ছিল, সেটিও তাদেরকে পুড়ে গেছে। এবং পাশাপাশি তাদের প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি যে মেশিনারি ছিল পাটের, সেই যে মেশিনারিজগুলো সেগুলো পুরোপুরিভাবে পড়ে গেছে। এবং যার ফলে এই মিলে যে ৫০০ শ্রমিক কাজ করত, সেই শ্রমিকরা এখন বেকার হয়ে পড়েছেন এবং তারা একটা ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। ঈদের আগ মুহূর্তে আসলে এই ধরনের একটি ক্ষতি তাদেরকে, তার শুধু এই মিল কর্তৃপক্ষকে বা মিল মালিককেই নিঃশেষ করেনি, নিঃশেষ করেছে ৫০০ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের। এবং তারা অনেকটা হতাশ অবস্থায় এখন এই পোড়া যে মিল, সেই মিলের ভিতর দিয়ে ঘোরাফেরা করছেন এবং যেসব জায়গায় আগুন এখনো পর্যন্ত জ্বলছে বা ধুমো উঠছে, সেসব জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছে। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে এই মিলের সেফটি প্ল্যান বাস্তবায়নের জন্য তারা বারবার তাগিদ দিয়েছেন, তারপরও বাস্তবায়ন করা হয়নি। সে বিষয়ে আমরা কিছুক্ষণ আগে যখন এই জুট মিলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বললাম, তিনি আমাদেরকে বলেছেন যে তারা ফায়ার সার্ভিসকে দেখিয়েই প্রতি বছর সেফটির যে ফায়ার সার্ভিসের যে লাইসেন্স, সেটি তারা রেনিউ করেছেন এবং সকল নিয়মকানুন মেনেই তারা করেছেন। এবং তারা বলছেন যে বাইরের যে পুকুরের থেকে পানি নিয়ে আসার কথা ফায়ার সার্ভিস বলছে, সেটিও আসলে তাদের নিজস্ব পুকুর এই বলেই তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে এখানে তাদের প্রায় ২০,০০০ গ্যালন পানি সংরক্ষণের ব্যবস্থাও ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে মিনিমাম ৫০,০০০ গ্যালন পানির সংরক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, সেটি যেমন ছিল না। পাশাপাশি এখানে পাম্প এবং যে ধরনের পাইপের রাখার ব্যবস্থা থাকার কথা ছিল, সেই ধরনের পাইপও এখানে ছিল না, যার কারণে ফায়ার সার্ভিসকে এখানে এসে সমস্ত কিছু স্থাপন করে এবং বাইরের থেকে পানি নিয়ে এসে সেটাকে চালু করতে আসলে দীর্ঘ সময় লেগেছে। এমন দাবিটাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয়েছে। এবং ফায়ার সার্ভিস বলেছে যে তারা ফায়ার সার্ভিসের থেকে লাইসেন্স নিয়েছে, কিন্তু তারা সেফটি প্ল্যান বাস্তবায়নের যে তাগিদ ফায়ার সার্ভিসের ছিল, সেই বাস্তবায়ন করেননি এবং যার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণটা এত বেশি হয়েছে এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় ১০ ঘন্টার মতন সময় লেগেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গতকালকে মূলত বিকাল ৫:৩০টার দিকে এখানে আগুনের সূত্রপাত হয় পাটের গুদাম থেকে এবং সেই পর থেকে আস্তে আস্তে আরো ২টি পাটের গুদামে আগুন লাগে এবং তারপরে যে মেশিনারিজ এবং যে রপ্তানিযোগ্য পাট ছিল, সেখানে আগুন লাগে এবং এর ফলে প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এই মিল কর্তৃপক্ষের বলে তারা এখানে দাবি করছেন। এবং ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন, তিনি গতকাল রাত ১১টার সময় বলেন যে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুরোপুরি আগুন নিভেতে অবশ্য রাত ১টা পর্যন্ত সময় লেগে যায়। এবং তারপরে সকালবেলাও আমরা এসে দেখছি যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এখানে তারা কাজ করছেন, কারণ পাটের আগুন আসলে লেভানো যায় না, কারণ পাটের আগুন কিছুক্ষণ পরপর আবার ভিতরে থেকে জ্বলে ওঠে, মানে যেটাকে ডাম্পিং এর কাজ চলে এবং সেই ডাম্পিং এর কাজই মূলত এখন ফায়ার সার্ভিসেরা করছেন। তারা
পার্শ্ববর্তী সেই পুকুরগুলো থেকে এখন পানি নিয়ে এসে এই পাটগুলোর উপরে ফেলছেন এবং পাটের ভিতরে যেসব জায়গা থেকে এখনো ধুমো উঠছে বা যেখানে যেখানে আগুনের সূত্রপাত দেখা যাচ্ছে সেখানে তারা কাজ করছেন। আর এই মিলের মালিক গতকালকে আমাদের কাছে একটা বিষয় অবশ্য তিনি দাবি করেছিলেন, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস আসতে আসলে দেরি করার কারণে আসলে আগুন ছড়িয়ে পড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদিও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গতকাল রাতেই আমাদের কাছে তিনি বলেছেন যে তারা আসতে যতটুকু দেরি করেছেন তার থেকে বড় বিষয় ছিল হচ্ছে যে এখানকার আসলে কোনো ধরনের সেফটি প্ল্যান না থাকার কারণেই মূলত তাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে। এবং আমরা যখন এখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে আগুন যখন লাগে তাদের যে ফায়ারের যে স্ট্রিঙ্গার থাকেন তারা সেইগুলো তারা দিয়ে চেষ্টা করেছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা আগুন নেভাতে পারেনি। আর আমরা এখানে আসার পরেও আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা বাইরের থেকে আসলে পানি নিয়ে এসে তারপরে এখানে পানি দিয়েছেন, কারণ এখানে আসলে এই মিলের ভিতরে আসলে পর্যাপ্ত পরিমাণ পানিও ছিল না, তেমনি অন্যান্য যে আগুন নির্বাপক ব্যবস্থাপন যেসব জিনিসপত্র বা প্রয়োজন সেই ধরনের বিষয়গুলো কিন্তু খুব একটা দেখা যায়নি। অতএব এখন পর্যন্ত আসলে মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, পূর্ণাঙ্গ ক্ষতির রূপ তারা এখনো চিহ্নিত করতে পারেননি, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনো নির্ধারণ করতে পারেননি। এবং পাশাপাশি ফায়ার সার্ভিসও বলছে যে এখন আগুন পুরোটাই নিয়ন্ত্রণে আছে, কিন্তু পাটের আগুনের আসলে বারবারই তার পাটের ভিতর থেকে আগুন জ্বলে। এখন এই যে পাট এবং পাটজাত পণ্য রয়েছে সেই পণ্যগুলো আসলে এখন এই গোদামগুলো থেকে না সরানো পর্যন্ত আসলে এই আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে না। এবং এই আগুনের ফলে যেমন এই মিল মালিকের যেমন 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, তেমনি এখানকার যে 500 শ্রমিক তারাও আসলে এখন এক কথায় বেকার হয়ে আছেন এবং ঈদের আগ মুহূর্তে তাদের আসলে এই বেকারত্ব বা এই মিলের এক ধরনের ক্ষতির কারণে তাদের আসলে অনেকটা নিরুপায় হয়ে থাকতে হবে বলে তারা জানিয়েছেন এবং তারা অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার ভিতর দিয়ে তাদেরকে তাদের অতিবাহিত হচ্ছে এবং তারা আসলে এখন এই পোড়া মিলে তাদের পুরনো স্মৃতি হাতিয়ে বেড়াচ্ছেন এবং অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন। যদিও তাদেরকে মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে তাদের যে বকেয়া ছিল সেই বকেয়াটি পরিশোধ হয়ে যাবে, কারণ আজকে মূলত আসলে এই মিলের যে রপ্তানিযোগ্য পাট রয়েছে সেই রপ্তানিযোগ্য পাট আসলে বিদেশে রপ্তানি করার কথা ছিল এবং সেই পাট রপ্তানির মাধ্যমে রপ্তানির পরে এই মিল শ্রমিকদেরকে আজকে বিল পরিশোধেরও কথা ছিল, কিন্তু সে তার আগের দিনই আসলে আগুনের সূত্রপাত ঘটে, অর্থাৎ এই পাট রপ্তানি করা যায়নি। এখন যে শ্রমিকরা রয়েছে তাদের বিল পরিশোধেও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, যদিও মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে তাদের আসলে বিল পরিশোধ করে দেওয়া হবে। এবং মিলের শ্রমিকরা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং মিল কর্তৃপক্ষ তারা এখন আসলে আগুনের যে ডাম্পিং সেই যে ডাম্পিং গুলো তারা করছেন, তারা এখনো আগুন নিভিয়ে কাজ করছেন। গতকাল 5:30-6টা থেকে যে অগ্নি নির্বাপনের জন্য যে কার্যক্রম শুরু হয় সেই কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। গতকালকে বিকাল 5:30টার দিকে মূলত এখানে ইফতারির আগ মুহূর্তে এবং আসরের নামাজের পরে আসলে এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং তারপর গভীর রাতে প্রায় রাত 11টার দিকে এখানকার ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন ফারুক হোসেন তিনি আসলে প্রথমে আমাদেরকে বলেন যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং তারপর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসতে আরো বেশ কয়েক ঘন্টার সময় লাগে। এবং এই হচ্ছে এখন মিল কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের এই যে পাল্টাপাল্টি বক্তব্যের ভিতর দিয়ে আসলে এখন এই সালাম চুট্টুলের যে আগুন নির্বাপনের যে অবস্থা এবং পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণের যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। খুলনায় সালাম জুট মিলে আগুনের ঘটনার পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। 5 বছর না যেতেই 1.5 লাখ ইভিএম এর 1,05,000ই নষ্ট। তবে এর দায় নুরুল হুদা কমিশনের বলে দাবি করছে বর্তমান কমিশন। কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, উদ্দেশ্য ভালো থাকলেও প্রায় 4,000 কোটি টাকার এই প্রকল্পটি ছিল ত্রুটিপূর্ণ। বরাদ্দ পেলে আগামীতে তারা কম খরচে আরও আধুনিক ইভিএম তৈরির পরিকল্পনাও করছেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ইভিএম কেনে KM নুরুল হুদা কমিশন। নানা পর্যায়ে দ্বিমত থাকলেও এই প্রকল্প থেকে পিছু হটেনি তারা। 30 ডিসেম্বরের সেই ভোটে ইভিএম ব্যবহার হয় মাত্র 6 আসনে। পরে সব মিলে প্রায় 1,500 নির্বাচনে ইভিএম ব্যবহার করেছে বর্তমান কমিশনও। তখন প্রতিটি ইভিএমের দাম পড়েছিল 2,35,000 টাকা, যা ভারতের ইভিএমের চেয়ে প্রায় 11 গুণ বেশি। কেনা হয়েছিল 1.5 লাখ মেশিন। কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, এত উচ্চ দামে কেনা ইভিএম কোথায় রাখা হবে, ছিল না তার কোনো ব্যবস্থা। এতে 10 বছর মেয়াদি বলা হলেও 5 বছর পরেই অচল লাখের বেশি মেশিন।
তাদের উদ্দেশ্য যে মহৎ ছিল এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। যে প্রজেক্টে খালি প্রকিউরমেন্টটাই হয়েছে, কিন্তু এই প্রজেক্টটাকে প্রকিউরমেন্টের পরে ইভিএমগুলো কোথায় রাখা হবে, কীভাবে রাখা হবে, কীভাবে সংরক্ষণ করা হবে, কীভাবে এটা মানে কারা করবে এটা ম্যানেজমেন্ট, কারণ এটা দক্ষ লোক লাগে, এটা তো একজন সাধারণ লোক ব্যবহার করতে পারে না। তো এইগুলো প্রজেক্টের মধ্যে এই অঙ্গগুলো নাই, তাহলে তো এই প্রজেক্টটা আমি মনে করি যে আমার দৃষ্টিতে মনে করি এটা একটা ত্রুটিপূর্ণ প্রজেক্ট ডকুমেন্ট ছিল, ত্রুটিপূর্ণ প্রকল্প আমি থাকলে নিতাম না। ইভিএম প্রকল্প শেষ হচ্ছে জুনে, এরই মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে সরকারের কাছে জানতে চাইবে ইসি। বরাদ্দ না পেলে শেষ হবে ইভিএম অধ্যায়। তবে আরও উন্নত ইভিএম তৈরির পরিকল্পনাও আছে কমিশনের। একসময় ল্যাপটপ বা আমরা একটা ডেস্কটপ আমরা যেমন সাধারণ মানুষ যেভাবে ইউজ করতে পারি এবং এটার কিছুটা আমরা ট্রাবল শুটিংও করতে পারি, খুব একটা এক্সপার্ট লোক লাগে না মেরামত না করতে হলে, এই ধরনের ক্ষেত্রে আমরা কোনো ইভিএম তৈরি করতে পারি কিনা। ভারতের মতো কম খরচে বিতর্কহীন ইভিএম তৈরি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও বসবে ইসি। ভারতীয় ইভিএমের যে পেপার ট্রেল থাকবে ওটা থাকবে, আবার আমাদের ভেরিফিকেশনও থাকবে, দুইটাই থাকবে, কিন্তু আমাদের খরচ খুবই কম হতে হবে, 50,000 টাকা ম্যাক্সিমাম। আগেরকার ইভিএম তো অনেক টাকা ছিল, অনেক কয়েক লক্ষ টাকা, সেটা আমরা এই ধরনের খরচ এত এক্সপেন্সিভ কস্টলি করতে চাই না। অর্থ সংকটের কারণে নতুন করে ইভিএম না কেনায় দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো আসনে ভোট হয়নি ইভিএমে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5,000 টাকার এক একটি এলইডি লাইট কেনা হয়েছে 27,700 টাকায়। এমন তথ্যের এলে ঢাকা রাজশাহী দপ্তরে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এতে মিলেছে কেনাকাটায় শত কোটি টাকার দুর্নীতির প্রমাণ। এখন মামলার জন্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় দুদক আইনজীবী খুরশিদ আলম খান। চট্টগ্রামের রেলওয়ের বৈদ্যুতিক প্রকৌশলীর কার্যালয়ের জন্য এক একটি এলইডি লাইট কেনা হয়েছে 5 গুণেরও বেশি দামে 27,700 টাকায়, যার বাজার মূল্য 5,000 টাকার বেশি নয়। সম্প্রতি দুদকের এক অভিযানে মিলেছে শত কোটি টাকা হরিলুটের এমন তথ্য। লিফটিং জ্যাক, ড্রিলিং মেশিন, কাটিং জ্যাক ক্রয় সংক্রান্ত নথিপত্রে পণ্যের উচ্চ মূল্য দেখা যায়। তথ্য উপাত্ত পর্যালোচনা করে দুদকের আইনজীবী বলছেন, আদালতে উপস্থাপনযোগ্য যথেষ্ট প্রমাণ এই অভিযানে পাওয়া গেছে। অবশ্যই এটা সরকারি কেনা বেচার আওতায় পড়ে, রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান, এখানে যদি কেউ কেনা বেচায় যদি অনিয়ম ঘটে থাকে সেটা দুর্নীতি দমন কমিশন সেটা দুর্নীতি দমন কমিশন এখতিয়ার রাখে এটা অনুসন্ধান করার। রেল বিভাগের এই ধরনের দুর্নীতির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। এছাড়া সার্বিক দুর্নীতি নিয়ন্ত্রণে নেওয়া হবে ব্যবস্থা। আমরা সেটা চেষ্টা করছি আমাদের রেল মন্ত্রণালয়ে অথবা আমাদের রেল বিভাগে কোনো রকম যাতে কোনো না থাকে, আমরা চেষ্টা করব সব রকম দুর্নীতির মূলোৎপাটনের জন্য। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সরকারি কেনাকাটায় পুকুর চুরির মতো অনিয়ম নিয়মিত হয়ে গেছে। যারা নিম্ন পর্যায়ে দুর্নীতি করে তাদের মধ্যে একটা উদ্বেগের বা একটা শঙ্কা সৃষ্টি করতে পেরেছে দুর্নীতি করার ক্ষেত্রে, তারা দ্বিতীয়বার চিন্তা করে এরকম হতে পারে। এরকম একটা কিছুটা বলবো যে এই ক্ষেত্রে কিছুটা সাফল্য, কিন্তু এটা কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণের যে সার্বিক দুর্নীতি নিয়ন্ত্রণের মাপকাঠিতে এটির কিন্তু প্রভাব খুবই কম। সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি বন্ধ করা না গেলে রেলের লোকসান কমবে না, বাড়বে না সেবার মান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েটের রাজনীতি ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়েছে ছাত্রদল। দলের সভাপতি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুই শিক্ষার্থীদের। তবে ছাত্রদলের এই অবস্থানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। বুয়েটে ছাত্র রাজনীতির অনুমতি দিয়েছে হাইকোর্ট, কার্যক্রম চালুর ঘোষণাও দিয়েছে ছাত্রলীগ। তবে রাজনীতি নিষিদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছে শিক্ষার্থীরা। এই বিতর্কের মধ্যে আরেকটু উত্তেজনা ছড়িয়েছে ছাত্রদল। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুয়েট ইস্যুতে সংবাদ সম্মেলন করে দলটি। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানান দলের সভাপতি। বুয়েটের শিক্ষার্থীরা এখন শঙ্কিত এই কারণে যে ছাত্রলীগের কার্যক্রম পুনরায় চালু হলে তাদেরকে পড়াশোনা এবং ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্রলীগের মিছিল, মিটিং, গেস্ট রুমে হাজিরা দিতে হবে। ছাত্রদল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে
ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে। তবে ছাত্রদলের এই অবস্থানকে ভালো চোখে দেখছে না বুয়েটের শিক্ষার্থীরা। তারা এর মধ্যে অসৎ উদ্দেশ্য দেখছে। ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি এবং তাদের এই রাজনৈতিকভাবে মদতপুষ্ট সংহতিকে আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছি। আমাদের অবস্থান কোনো একক ছাত্র সংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রবেশের হাতে গোনা কোটিগত বর্তমান এবং সাবেক শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনছে। ক্যাম্পাসে কোনো নিষিদ্ধ সংগঠনের অস্তিত্ব নেই বলেও দাবি শিক্ষার্থীদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেই বিএমডিসির অনুমোদন, অধিভুক্ত নয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠানটিতে ভর্তিতে আছে নিষেধাজ্ঞা। এরপরও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ৪২ শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তায়। ২০১৪ সালে যাত্রা শুরু রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের। তবে এখনও নেই বিএমডিসির অনুমোদন, অধিভুক্ত নয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। ২০২০ সালে শাহ মখদুম মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিতের নির্দেশ দেয় মন্ত্রণালয়। তবে এরপরও ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করে প্রতিষ্ঠানটি। চমকপ্রদ বিজ্ঞাপনের ফাঁদে পড়েন ৪২ শিক্ষার্থী, যাদের চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। দীর্ঘ 18 মাস ক্লাস করার পরও আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। এই অবস্থায় একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমার মানসিক অবস্থা খুবই খারাপ। আমাদের ক্যারিয়ার তো শেষ, আমরা ফিজিক্যালি মেন্টালি বলেন একদম পুরো অবস্থা আমাদের পুরোটাই খারাপ। বাবা মার টাকাও শেষ, আমাদের শিক্ষা জীবনে অনিশ্চিতের মুখে পড়ছে। শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে হাইকোর্টের একটি রিটের পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। যতদিন পর্যন্ত এই মামলাটা নিষ্পত্তি না হয়, সেই দিক থেকে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমরা ছাত্র ভর্তি করেছি। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বলছে শাহ মখদুম মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে। শিক্ষা কার্যক্রম চালালে এর দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। আমাদের কাছে যা লেখালেখি করে আমরা তো কিছুই লিখিতভাবে তাদেরকে পজিটিভ কিছু জানাচ্ছি না, কাজে এটা এর জন্য তারাই দায়ী থাকবে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন বিষয়টি তার নজরে রয়েছে। ভর্তি শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ছেলে মেয়েগুনা ভর্তি হতে তারা হয়েছে, তাদেরকে কি করা যায় সেটা নিশ্চয়ই এই মুহূর্তে তো আমার কিছু বলার নেই। আমরা এটা নিয়ে চেষ্টা করব যে কোনো রকম একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যায় কিনা। এদিকে শিক্ষার্থীরা অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা করেছে মেডিকেল কলেজটির পরিচালক, চেয়ারম্যান সহ 11 জনের বিরুদ্ধে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বেতন ভাতার দাবিতে আন্দোলনে আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বাইগামের কর্মকর্তা কর্মচারীরা। নানা অনিয়ম বিশৃঙ্খলায় প্রতিষ্ঠানটির এখন বেহাল দশা। প্রায় 1.5 বছর ধরে বেতন পান না এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। কোনো রাজনৈতিক দাবি নয়, পাওনা বেতনের দাবিতে রাজপথে নেমেছেন আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বাইগামের কর্মকর্তা কর্মচারীরা। সাবেক কার্যনির্বাহী কমিটির অনিয়ম ও দুর্নীতির কারণে 1.5 বছর ধরে বেতন ভাতা বন্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। আগের পরিচালনা কমিটি বাতিল করে নিয়োগ দেয়া হয়েছে নতুন প্রশাসক। আমাদের 10 লাখ টাকার ফিজিওথেরাপিতে যন্ত্রপাতিই নাই, সেখানে তারা 4 থেকে 5 লাখ টাকার হবে গিয়ে যন্ত্রপাতি আছে, তা 10 লাখ টাকা দিয়ে তারা রিপেয়ার খরচ দেখাইছে। তবে অনিয়মের অভিযোগ থাকায় 2022-23 অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ 5 কোটি 30 লাখ টাকা এবং 2023-24 সালের বরাদ্দ 4 কোটি টাকা ছাড় হয়নি। দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দ ও বেতন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বাইগামের কর্মরতরা। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার স্বামী নাই, আমার একটা বড় ছেলেও নাই, কিছু নাই, আমি অনেক কষ্টে আছি, আমার এই বেতনের উপর নির্ভর। দীর্ঘ 14 মাস যাবত আমরা কোনো প্রকার কোনো বেতন পাচ্ছি না। এখানকার প্রবীণ বাসিন্দারাও সমর্থন করছেন এই আন্দোলনকে। আগের যে 2টা কমিটি তাদের প্রবল দুর্নীতির কারণে আজকে প্রবীণের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। অযৌক্তিক কিছু বলেনি তো, অযৌক্তিক কিছু চাইনি, বেতন ভাতা পাচ্ছে না কেন?
এই প্রতিষ্ঠানটিকে বঙ্গবন্ধু প্রবীণ নিবাস কমপ্লেক্সে পরিণত করার দাবি কর্মকর্তা কর্মচারীদের। এখন দুর্নীতি নাই, আমি দাবি করব উপপরিচালক হিসেবে। ঈদ এসে গেছে, আমরা গত বছর ঈদেও বেতন বোনাস পাইনি, আবার এক বছর পরের বছর ঈদ, এই বছরও আমাদের কিভাবে ঈদ কাটবে আমরা জানি না। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বেতন ভাতা পুনরায় চালু করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। ওদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। তো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, এই বরাদ্দটি পেলেই তারা বেতন ভাতা পাবেন। বাইগামের কর্মরতরা বলছেন প্রবীণদের কল্যাণে কাজ করা প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পথে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণে নানা আয়োজন করে পাহাড়িরা। এর অংশ হচ্ছে বিজু। এটি পাহাড়ের 13টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব। রাঙামাটিতে বুধবার শুরু হয়েছে 4 দিনের আয়োজন। উদ্বোধনের পর নাচে গানে মেতে ওঠেন পাহাড়িরা। প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। রংপুরের নবদিগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরও 2 জনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। এই ঘটনায় গুরুতর আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। গতরাতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নবদিগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় রাত 11টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক যাত্রী। গুরুতর আহত 5 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই অটোরিকশা চালক সহ আরও 2 জনের মৃত্যু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলে ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানে থাকা 2 পাইলট অক্ষত আছেন। বুধবার দুপুরে সদর উপজেলার তারাশী এলাকায় বিলের মাঝে ধানক্ষেতে অবতরণ করে বিমানটি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় দুপুর 1:30টার দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রশিক্ষণ বিমানটি। পরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করে। এতে বিমানের কোনো ক্ষতি হয়নি। সুস্থ আছেন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে 2 পাইলটকে নিয়ে যায়। সংস্কারের 1 মাসের মাথায় উঠে যাচ্ছে সড়কের পিচ, নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ ব্যাপক অনিয়মের অভিযোগ জানিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তোপের মুখে গাফিলতি অস্বীকার করে ঠিকাদার ও এলজিইডি দাবি করছে অতিরিক্ত ওজনের গাড়ি চলায় ক্ষতি হচ্ছে সড়কের। শরীয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট থেকে পূর্ব নওডোবা গনির মোড় পর্যন্ত 3 কিলোমিটার সড়কের সংস্কারের 1 মাসও পার হয়নি। এরই মধ্যে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। এলজিডির অধীনে এই সংযোগ সড়ক সংস্কার করে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ স্থানীয়দের। 1 নম্বর ইটা ওরা মারাই, ওরা মার্সেল 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ইটা মেরে গেছে। গাড়ি যাওয়ার আগেই মনে করেন যে পিচ অটো উঠে যাইতেছে। স্থানীয়দের তোপের মুখে তড়িঘড়ি পিচ উঠা অংশ সংস্কার করে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে তাদের দাবি অতিরিক্ত ওজনের গাড়ির কারণেই ক্ষতি হচ্ছে সড়কের। যখন শরীয়তপুরের আমাদের জেলায় গাড়িগুলো ঢুকে সেই পাশটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই পাশটা দিয়ে গাড়িগুলো মানে বেশি চলতেছে। অপর পাশে ডান পাশে যে আপনি দেখবেন যে পুরো রাস্তায় কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এর একমাত্র কারণে হচ্ছে ওভারলোডিং। ঠিকাদারদের সাথে সুর মিলিয়ে এলজিডিও দাবি করছে সড়কের কাজ ঠিকমতো হয়েছে, ওভারলোডিংকে দুষছে তারাও। আরএসডি কর্তৃক যে সকল রাস্তা নির্মিত হয় সেখান দিয়ে হেভি লোডে গাড়িগুলো যায়, আমাদের এই রাস্তা দিয়েও হেভি লোডে গাড়িগুলো গিয়েছে। যেহেতু আমাদের এলজিডির রাস্তা অত হেভি লোডের জন্য ডিজাইন করা না, সেক্ষেত্রে অনেক জায়গায় কিছুটা ক্র্যাক দেখা দিয়েছে। এই সড়কে প্রতিদিন ছোট বড় প্রায় 2 শতাধিক গাড়ি চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টানা 8 বার বৃদ্ধির পর দাম কমল বেসরকারিভাবে বাজারজাত করা এলপিজির। 12 কেজি সিলিন্ডারের দাম 40 টাকা কমে নির্ধারণ করা হয়েছে 1442 টাকা। বুধবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC জানায়, ডলার দর এবং কাঁচামালের দাম কমায় এলপিজির দাম কমানো হয়েছে। বিশ্ববাজারে তরলীকৃত গ্যাসের প্রধান উপকরণ প্রোপেন ও বিউটেনের গড় দামের বিবেচনায় টানা 8 মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়। এ সময় 12 কেজির সিলিন্ডারে দাম বাড়ে 483 টাকা। কিন্তু গত মাসে কাঁচামালের দাম কমার পাশাপাশি দেশে কমেছে ডলার দর। ডিজেলের দাম কমায় কমছে পরিবহন ব্যয়। এসব বিবেচনায় এপ্রিল মাসের জন্য এলপিজির দাম প্রতি কেজিতে 3 টাকা 33 পয়সা কমিয়েছে BERC। কোম্পানি বিক্রি করবে 1347 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1397 টাকায়, আর খুচরা বিক্রয় করবে 1442 টাকায়। এখানে আমাদের সৌদি যে কন্ট্রাক্ট প্রাইস সেটা কমেছে $18.25। এই মাসে ডলারের মূল্য ধরা হয়েছে 118 টাকা 75 পয়সা। বেসরকারিভাবে বাজারজাত করা এলপিজি নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হয় বাজারে। অভিযোগ আছে, ডিলাররাও কোম্পানি থেকে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত দামে এলপিজি পান না, যদিও সংস্থাটির দাবি বাজারে তদারকি আছে তাদের। আমরা এই তদন্ত করছি, আমরা বাজার মনিটরিং করছি, সেখান থেকে তথ্যগুলি নিয়েছি, সবগুলির ফটোকপি করে নিয়ে আসছি। আমরা কারণ দর্শাচ্ছি বিভিন্ন বড় বড় কোম্পানিগুলিকে, তারপর জবাব দিয়েছে তারা যে ভবিষ্যতে এরকম করবে না, অঙ্গীকার করছে। শেষ তারা সেই অনুযায়ী তারা কাজ করতেছে। এখন ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটারে 1 টাকা 84 পয়সা কমানো হয়েছে। প্রতি লিটার বিক্রি হবে 66 টাকা 21 পয়সায়। মূল্য সেটা অপরিবর্তিত থাকবে। আর হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা থাকলেও বর্তমানে আসল খাদি বিলুপ্তির পথে। এক সময় বৃহত্তর কুমিল্লা অঞ্চলে হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরি করলেও এখন টিকে আছে মাত্র 8টি তাঁত। গবেষকরা বলছেন, খাদি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা ও মুরাদনগর উপজেলার তাঁতে তৈরি খাদি কাপড় একসময় সুনাম অর্জন করে অবিভক্ত ভারতবর্ষসহ সারা বিশ্বে। বাংলাদেশের পোশাক ব্র্যান্ড হিসেবে কুমিল্লার খাদির কদর এখনও কমেনি। তবে কালের আবর্তে কারিগরের হাতে তৈরি তাঁতের খাদি এখন বিলুপ্তির পথে। শেষ প্রজন্মের 2-1 তাঁতি আর তাঁতের দেখা মেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কান্তা গ্রামে। তারা জানান, তুলা আর দক্ষ কারিগরের অভাবে এখন খাদি কাপড় তৈরির তাঁত 8টিতে এসে ঠেকেছে। অল বাংলাদেশে আমাদের কুমিল্লার থেকে এই খাদি চলতো। হাজার হাজার লক্ষ লক্ষ পিস চাদর, বেডশিট, পর্দার কাপড় এগুলো সব যাইতো, সারা বাংলাদেশে যাইতো। একটু দেখার জন্য যারা খাদিটা কিভাবে হয় দেখতে আগ্রহ করে আসে, তারা দেখার জন্য বাড়িতে একটা রাখছি। আর বাইরে আমার 2-3টা কল আছে চলে, এরপরে শেষ পর্যায়ে আর কি তারাও করলে পরে তাদের ছেলেরা আর এগুলি করে না। তবে এখনো শৌখিন মানুষের কাছে তাঁতের খাদি কাপড়ের চাহিদা আছে। মেশিনের প্রোডাক্টটা ধরতে একটু হার্ড, আর যেটা তাঁতে হয় এটা ধরতে একটু সফট, ওইটা ব্যবহার করতে একটু আরাম আছে তাঁতেরটা। বিশিষ্টজনরা বলছেন, কুমিল্লার তাঁতের খাদি এই অঞ্চলের একটি মৌলিক পণ্য। এর ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার। খাদি একেবারেই শতভাগ আমাদের দেশীয় পণ্য, এটি মৌলিকভাবে আমাদের পণ্য। ভারতবর্ষে খাদি গিয়েছে আমাদের এখান থেকে। আমরা ইতিমধ্যে এই খাদি পণ্যটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আমরা কাজ করছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই স্বীকৃতিটি পেয়ে যাব। 1920 সালে মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনে বিলেতি পণ্য বর্জনের ডাকে খাদি কাপড় ব্যাপক পরিচিতি লাভ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু। বুধবার বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে 4 দিন ব্যাপী উৎসবের শুরু হয়। এরপর নাচে গানে মেতে ওঠেন পাহাড়িরা। এর মধ্য দিয়ে অমঙ্গল দূর করার আশা তাদের। পাহাড়ের 13টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে নানা আয়োজন করে পাহাড়িরা। উৎসবকে কেন্দ্র করে রাঙামাটি জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে
4 দিনব্যাপী থাকছে নানা আয়োজন। বুধবার বিকেলে উদ্বোধনের পর নাচে গানে মেতে ওঠেন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা। এর মধ্য দিয়ে অমঙ্গল দূর হবে আশা তাদের। 1 বছর পর এই অনুষ্ঠানটা আবার হতে যাচ্ছে, অনেক ভালো লাগছে। এখানে আমরা চাকমা, মারমা, ত্রিপুরা, চাক, খিয়াং, কুমির, লুসাই সবাইকে দেখলাম। আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হচ্ছে উৎসবের মাধ্যমে, বলছেন আয়োজকরা। তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের ভাষা যাতে উন্নতি হয় এবং সংরক্ষিত থাকে, সেই লক্ষ্যে এই মেলার আয়োজনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্যগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি। উৎসব ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তাকে কেন্দ্র করে আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের থেকে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে এখানে আসতে পারে এবং এই সমস্ত অনুষ্ঠানগুলো তারা উপভোগ করতে পারে। 6 এপ্রিল পর্যন্ত চলবে বিজু উৎসব। পরে 12 এপ্রিল কাপ্তাই হ্রদে ভাসানো হবে ফুল। আগামী 16 এপ্রিল রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে জলকেলির মাধ্যমে শেষ হবে উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।